অন্ততপক্ষে আমরা যে ভোটের অন্ততপক্ষে ভোট যে পার্সেন্টেজ আর কি সেই সব সংক্রান্ত ব্যাপারে আমরা যতটুকু জেনেছি ততটুকু আপনাদের সামনে জানাচ্ছি। এবং আমার সঙ্গে আছেন সংবাদ বিশ্লেষক সুমন বসু রায়। আমরা আজকে এই পর্ব এখন শুরু করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, শুনতে থাকুন আমাদের এই সংবাদ বিশ্লেষণ। দেখেন, আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গের 152টি যে আসন রয়েছে তা কিন্তু ভোট যে গ্রহণ সে গ্রহণ হচ্ছে এবং খুব একটা মনোরম কিন্তু আবহাওয়া, কোনো জায়গায় কিন্তু সেরকম সমস্যা নেই, আবহাওয়া একেবারে প্রতিকূল। হ্যাঁ, কিছু জায়গায় কিন্তু গরম রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে কাতারে কাতারে ভোটার তারা কিন্তু বুথে আসছেন, ভোট দিচ্ছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, যারা বয়স্ক ভোটার রয়েছেন তারাও কিন্তু এসে নিজের ভোট নিজে দিচ্ছেন। এবং সবচেয়ে যেটা ভালো লাগছে যে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে সমস্ত জেলাতে কিন্তু ভোট পার্সেন্টেজ অত্যন্ত আশাব্যঞ্জক। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল 11টার মধ্যেই 40%-এর বেশি 41% ভোট কিন্তু সারা বাংলায় পড়ে গিয়েছে এবং জলপাইগুড়িতেও কিন্তু প্রায় 20%-এর মতো ভোট কিন্তু পড়েছে। এবং আমরা যদি দেখি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এখানে একটি মাত্র কেন্দ্র রয়েছে পার্বত্য অঞ্চলের কালিম্পং, সেখানেও কিন্তু ভোটের হার যথেষ্ট আশাব্যঞ্জক। হ্যাঁ, আমরা যদি দেখি মুর্শিদাবাদে কয়েকটি কেন্দ্রে কিন্তু ভোটের যে ইভিএম সেই ইভিএমে কিছু সমস্যা হয়, ফলে ভোট গ্রহণ কিছুটা পরে হয়। এবং মুর্শিদাবাদে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে ভোট কিছুটা কম পড়েছে। কিন্তু আমরা যদি দেখি সার্বিকভাবে বেলা যত গড়াবে সেখানেও কিন্তু ভোটাররা এসে ভোট দান করবেন এবং মনে করা হচ্ছে এবার কিন্তু পশ্চিমবাংলাতে রেকর্ড সংখ্যক ভোট পড়বে। এর কি কারণ রয়েছে সেটা নিয়ে কিন্তু আগামী দিনে কিন্তু ব্যাখ্যা করা হবে। কিন্তু মনে করা হচ্ছে এই যে নির্বাচন, এই নির্বাচনে এসআইআর এর একটা কিন্তু ভূমিকা রয়েছে, কারণ একদম 91 লক্ষ নাম বাদ গেছে। অর্থাৎ আমরা যখন পার্সেন্টেজের হিসাব করছি, যাদের মৃত ভোটার ছিল তারা তো ভোট দিতে পারতেন না, ফলে তারা ভোট দিতেন না, শতাংশের হিসাবে কিন্তু ভোট শতাংশ কমে যেত। এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং আমরা যদি দেখি এই যে 6.5 কোটির মতো কিন্তু ভোটার রয়েছে, তা আগে ছিল 7.5 কোটির মতন ভোটার, অর্থাৎ এই যে 1 কোটি ভোটার, অর্থাৎ আমরা যদি দেখি 12 থেকে 13% ভোটার যারা কিন্তু হয় মৃত ভোটার ছিল, স্থানান্তরিত ভোটার ছিল, তার যাদের নাম কাটা গিয়েছে। ফলে স্বাভাবিকভাবে এখন যে তালিকা রয়েছে যাদের নাম রয়েছে তারা কিন্তু ভোট দিচ্ছেন এবং সকাল থেকে বেরিয়ে গেছেন ভোট দিতে। ফলে পার্সেন্টেজ একটা আমরা দেখতে পাচ্ছি ভালো পার্সেন্টেজে ভোট হচ্ছে। এবং যদি দেখা যায় বিগত আমরা যদি দেখি 30 বা 40 বছরের ইতিহাসে এবার যদি সবচেয়ে বেশি সংখ্যায় ভোট পড়ে তাহলেও কিন্তু আমরা এবার আশ্চর্য হব না। কারণ আমরা দেখতে পেয়েছি যে এই যে একটা, যেমন বললাম এসআইআর একটা ভূমিকা রয়েছে, অন্যদিকে কিন্তু যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আহ্বান জানাচ্ছিলেন আপনারা আসুন বাংলায় এসে ভোট, নিজের ভোট নিজে দিয়ে যান এবং একটা গণতান্ত্রিক সরকার গঠন করুন 2026 সালে। এই যে একটা আহ্বান, এই আহ্বানে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। আমরা দেখতে পেয়েছি গতকালও কিন্তু আমি জলপাইগুড়ি স্টেশনে রাত্রিবেলায় যখন ট্রেনগুলি আসছিল আমি দেখছিলাম কাতারে কাতারে কিন্তু মানুষ আসছেন এবং একদম হলদিবাড়ি মুখী যখন যাচ্ছে আমি অবাক হয়ে গিয়েছিলাম। একেবারে মানে তিল ধরানোর জায়গা ছিল না। জলপাইগুড়িতে বহু মানুষ নেমেছেন, তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন, যারা হলদিবাড়িতে রয়েছেন তারা যাচ্ছেন। এরকম ঘটনা তো সারা বাংলাতে সমস্ত রেল স্টেশনে কিন্তু ঘটেছে। অর্থাৎ আমরা যদি দেখি বাইরে যারা কর্মরত ছিলেন তারা কিন্তু ভোটদান করতে এবার একেবারে চলে এসেছেন। শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটি ভোটার কিন্তু যারা বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তারা কিন্তু আসছেন এবং তারাই কিন্তু এবার নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে। সেটা আমরা 4 তারিখে বুঝতে পারবো। যেই ভোটাররা আসছেন পরিযায়ী শ্রমিক, তারা পশ্চিমবাংলাতে এই যে সরকার রয়েছে তাদেরকে চতুর্থবারের জন্য নির্বাচিত করতেই তারা ভোটদান করছেন বা তারা আসছেন, নাকি তারা অন্য কোনো উদ্দেশ্যে তারা আসছেন যে এই সরকারকে পাল্টানোর জন্য। তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। কিন্তু আমরা যদি দেখি সার্বিকভাবে সারা রাজ্যের সমস্ত জেলাতে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার আমরা যদি দেখি বিগত কয়েকটি নির্বাচনে কিন্তু অনেক দফায় ভোট হয়েছিল এবং আমরা এবার দেখতে পাচ্ছি মাত্র 2 দফাতে ভোট হচ্ছে এবং প্রথম দফাতে কিন্তু বেশি সংখ্যায় ভোট হচ্ছে, 50%-এর
অনেক বেশি সংখ্যায় কিন্তু আসনে কিন্তু ভোট হয়ে যাচ্ছে এবং আমরা দেখি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু ভোট হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত উল্লেখযোগ্য। আপনার কাছে যদি কোনো পরিসংখ্যান থাকে জেলা ভিত্তিক যে কোথায় কত ভোট পড়েছে তার যদি একটা পরিসংখ্যান তুলে ধরেন, তাহলে যারা দর্শক বন্ধু রয়েছে তাদের তো অনেকটাই কিন্তু উপকার হবে বা তারা অনেকটাই বুঝতে পারবেন যে এই মুহূর্তে ভোট হারের যে একটা আমরা যেটা বলছি যে রেকর্ড সংখ্যায় ভোট পড়তে চলেছে সেটা কিভাবে পড়ছে। এখনো পর্যন্ত যেটা 41 মানে বেলা 11টা পর্যন্ত ভোট পড়েছে 41.11%। এটা সামগ্রিক মানে বাংলার চিত্র, সমগ্র বাংলার অর্থাৎ 16টা জেলায় যে ভোট হচ্ছে সেটারই একটা সকাল 7টা থেকে শুরু হয়েছে, বেলা 11টা পর্যন্ত ভোট পার্সেন্টেজ যেটা সেটা হলো 41.11%। এখন এই 16টা জেলায় যে ভোট পড়েছে সেটা কোথায় কি রকম, যেমন ঝাড়গ্রামে যদি ধরি আমরা 43.71%, বীরভূমে 41.92%, পুরুলিয়া 39.16%, মালদায় 38.22%, মুর্শিদাবাদ 41.59%, পূর্ব বর্ধমান 40.24%, পূর্ব মেদিনীপুর 42.16%, পশ্চিম মেদিনীপুর 44.69%, আলিপুরদুয়ার 38.80%, বাঁকুড়া 43.22%, কোচবিহার 38.56%, দক্ষিণ দিনাজপুর 41.17%, উত্তর দিনাজপুর 39.04%, জলপাইগুড়ি 39.51%, দার্জিলিং 39.72% এবং কালিম্পং 39.61%। তাহলে বোঝা যাচ্ছে যে পার্সেন্টেজ যেটা ভোটের যে পার্সেন্টেজ সেখানে কিন্তু একটা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে বেলা 11টার সময়। এবং আমরা এবং আপনি তো দেখেছেনই এবং বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা থেকেই মানুষ কিন্তু একটা দল বেঁধে ভোট দেওয়ার একটা প্রবণতা কিন্তু এবারে লক্ষ্য করা যাচ্ছে। এখন সেটা এসআইআর কারণে বা অন্য কারণ সেটা নয়, মনে হচ্ছে আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ওয়েদার খুব খারাপ আছে। যেমন একদিকে মেঘের একটা ব্যাপার আছে, আবার দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা ভাবি সেখানে তীব্র তাপপ্রবাহ, কারণ পুরুলিয়া বাঁকুড়ার মতো জায়গা সেখানে 43 ডিগ্রি সেন্টিগ্রেডের ব্যাপার, সেলসিয়াসের ব্যাপার আছে, বিশাল ব্যাপার তাপমাত্রা। সেখানে যাতে আগে থেকে দাঁড়িয়ে সকালের দিকে ভোট দিয়ে দেওয়া যায় তাহলে আমরা দুপুরের আরো যে তপ্ত অবস্থাটা সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো, এরকম একটা ব্যাপার। এখন আপনি ঠিকই বললেন আপনি, এবং সবচেয়ে মজার বিষয় এবার যে নির্বাচনটা হচ্ছে এবং আমরা যদি দেখি সকাল 11টা পর্যন্ত যে পরিসংখ্যান তাতে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে সর্বাধিক কিন্তু ভোট পার্সেন্টেজ কিন্তু হয়ে গিয়েছে এবং তার যে পরিসংখ্যান দেখা যাচ্ছে প্রায় 45%, 44.69%। অন্যদিকে যদি দেখা যায় যে মালদা দিয়ে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে কম ভোট পড়েছে এবং সেখানে কিন্তু 38.22% কিন্তু ভোট পড়েছে। বাকি জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও 40, কোথাও 41, কোথাও 39। সুতরাং এই যে একটা পার্সেন্টেজ মানে প্রথম 4 ঘন্টায় যে হারে ভোটদান হয়েছে, আগামী বেশ কয়েক ঘন্টা কিন্তু এখনো বাকি রয়েছে এবং বহু জায়গাতে কিন্তু বুথগুলিতে দেখা যাচ্ছে একটা দীর্ঘ লাইন কিন্তু রয়েছে। অর্থাৎ এবারের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু অনেক বেশিক্ষণ ধরে ভোট হবে, অর্থাৎ নির্ধারিত সময় কিন্তু পেরিয়ে যাবে এমনটাই কিন্তু আমার মনে হচ্ছে। এবং ভোটের পার্সেন্টেজ যদি 80% বেশ কিছুটা বেশি থাকে তাহলে কিন্তু আমরা অবাক হব না। এবং সবচেয়ে বড় কথা এবারের যে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু পোস্টাল ব্যালটও কিন্তু প্রায় 10 লক্ষ রয়েছে এবং এই যে অর্থাৎ আমরা যদি দেখি এটা একটা বড় সংখ্যা, কিন্তু 10 লক্ষ পোস্টাল ব্যালট কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এবারের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু যখন গণনা হবে তখন কিন্তু বলা হয়েছে যে তৃতীয় রাউন্ডের আগে কিন্তু পোস্টাল ব্যালটের গণনা করে নিতে হবে। অর্থাৎ অত্যন্ত উল্লেখযোগ্য যে সমস্ত গণনা হয়ে গেল, তারপরে পোস্টাল ব্যালটে গণনা হলো, সেক্ষেত্রে অনেক ধরনের অভিযোগ উঠতো, সেই অভিযোগগুলি যাতে না ওঠে সেজন্য তৃতীয় রাউন্ড গণনার মাঝখানে কিন্তু পোস্টাল ব্যালটের গণনা শেষ করে নিতে হবে। এটা কিন্তু উল্লেখযোগ্য একটা দিক রয়েছে। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গের যে নির্বাচন 2026 সালে হচ্ছে, নির্বাচন কমিশন কিন্তু 2021 সালের নির্বাচন যে হয়েছিল সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগগুলি তারা কিন্তু খতিয়ে দেখেছেন এবং তা পর্যালোচনা করে তারা কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছেন। আমরা প্রথম থেকে দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ঠিক আগ মুহূর্তে কিন্তু এসআইআর প্রক্রিয়া চালু করে দেওয়া হয়েছিল এবং এসআইআর আমরা যদি দেখি যে এসআইআর এর মাধ্যমে যে খসড়া তালিকা এবং পরবর্তীতে
চূড়ান্ত তালিকা হয়েছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী নেমে গিয়েছে। এবং আগে যেটা কিন্তু অভিযোগ করা হতো 7 দফা 8 দফাতে ভোট হতো, এক জায়গায় কেন্দ্রীয় যে বাহিনী থাকতো তাকে আরেক জায়গায় কিন্তু পাঠানো হতো এবং এই যে একটা অল্প সময় অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী সেখানে যেতে যেতে কিন্তু ভোট কিন্তু সম্পন্ন হয়ে যেত। এবার কিন্তু সেই জিনিসটা হচ্ছে না, আগে থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু একেবারে মানে এলাহি ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। আমরা যেটা দেখতে পাই একেবারে পাকিস্তান বর্ডারে যেই সব সাজোয়া গাড়ি আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী, সেই সব গাড়ি কিন্তু এবার ব্যবহার হচ্ছে। গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কিন্তু তিনি একটা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এটা কি ভোট হচ্ছে না অন্য কিছু সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো নির্বাচন কমিশন একটা আটোসাটো কিন্তু ব্যবস্থা নিয়েছে এবং সেই সঙ্গে কিন্তু বারবার করে প্রচার চলা হচ্ছে মানুষকে ভোট দেওয়ার জন্য এবং মানুষের যাদের অসুস্থ রোগী রয়েছেন, বৃদ্ধা রয়েছেন, তাদের জন্য কিন্তু বাড়িতে গিয়েও কিন্তু ভোটের একটা ব্যবস্থা করা হয়েছে এবং প্রচার কিন্তু হয়েছে সর্বস্তর একেবারে স্তরে আমরা যদি দেখি। এবং সেই সঙ্গে কিন্তু এবার কিন্তু আমরা যদি দেখি মূলত দুটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তাদের যে জনমোহিনী প্রকল্পগুলি রয়েছে সেগুলিকে নিয়ে কিন্তু তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা কিন্তু জোর প্রচার চালিয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি বিজেপি, তারা কিন্তু বলেছেন যে এই যে সরকার, এই যে 15 বছরের সরকার, সেই সরকারের আমলে বিভিন্ন দুর্নীতি হয়েছে। হ্যাঁ, এটা ঘটনা যে আমাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতি কিন্তু প্রকাশিত হয়েছে, শিক্ষা স্বাস্থ্য থেকে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং এই যে একটা দুর্নীতি সেটাকে কিন্তু তারা কিন্তু হাতিয়ার করতে চাইছেন এবং তারা চাইছেন যে এই যে একটা দুর্নীতি ইস্যু সেটাকে নিয়ে তারা রাজনৈতিকভাবে লড়াই করতে এবং শুভেন্দু অধিকারী কিন্তু বারবার দাবি করেছেন যে রাজ্যে কর্মসংস্থান নেই, এই কর্মসংস্থান না থাকার জন্য মানুষকে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরলা, ব্যাঙ্গালোর প্রভৃতি জায়গায় চলে যেতে হচ্ছে এবং বহু জায়গাতে কিন্তু বিজেপি সরকার রয়েছে। সুতরাং তারা সেই যে সরকার সেখানে যেভাবে পরিচালিত হচ্ছে, তারা সেখানে গিয়ে যেভাবে উপকৃত হচ্ছে তার একটা কিন্তু আমরা যদি দেখি তাহলে বলতে চাইছেন যে তার যে প্রভাব, সেই প্রভাব বাংলায় যদি ডবল ইঞ্জিন সরকার আসে তাহলে কিন্তু রাজ্যে কর্মসংস্থান হবে, এমনই কিন্তু তিনি বার্তা দিতে চেয়েছেন। কতটা সাড়া দিয়েছেন সেটা কিন্তু আমরা 4 তারিখে যখন ভোটের গণনা হবে তখন কিন্তু বুঝতে পারবো। কিন্তু ইতিমধ্যে যেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, মানুষ কিন্তু আসছে। সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির তৃণমূল যে আমরা যদি দেখি কান্ডারি, তার আহ্বানে আসছে নাকি শুভেন্দু অধিকারী বা বিজেপির যারা নেতা রয়েছেন তাদের আহ্বানে আসছে, সেটা কিন্তু আমাদের আর কয়েকদিনের মধ্যে কিন্তু প্রকাশ করতে হবে। কিন্তু এবারে যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু একটা অন্য মাত্রা আরো একদিক থেকে পেয়েছে। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস ভেঙে একটা হুমায়ুন কবির, যিনি কিন্তু একসময় দাপুটে তৃণমূল নেতা ছিলেন, তিনি একটা দল গঠন করেছেন এবং বিভিন্ন ঘটনাক্রম কিন্তু ঘটেছে পরবর্তী সময় এবং সেটা নিয়েও কিন্তু মানুষের কিন্তু আগ্রহ ছিল। সেই সঙ্গে কিন্তু আরো একটা বিষয় আমরা যদি উল্লেখ না করি তাহলে কিন্তু আজকে আমরা যখন সংবাদের বিশ্লেষণ করছি সেটা কিন্তু অসমাপ্ত থেকে যাবে। এইবারের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমরা দেখতে পেয়েছি সিপিএম এবং কংগ্রেস তারা কিন্তু আলাদাভাবে এবং কংগ্রেস কিন্তু আশা করছে যে তারা এবার গত যে নির্বাচন তারা যে একেবারে 0 আসন পেয়েছিল, এবার তার থেকে কিন্তু তারা ভালো ফল করবে এবং তাদের এই যে আশা তার পিছনে কিন্তু কারণ রয়েছে। কারণ অধীর চৌধুরীকে আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক ময়দানে নামতে, আমরা দেখতে পেয়েছি মৌসুম বেনজির নূর, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন থেকে আবার কিন্তু কংগ্রেসে ফিরে এসেছেন। অর্থাৎ কংগ্রেসেরও কিন্তু এবার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি আসনে জয়লাভ করবার। অন্যদিকে সিপিএম এবার কিন্তু একেবারে তরুণ তুর্কিদের কিন্তু ময়দানে নামিয়েছেন। সুতরাং তারাও আশা করছেন যে মানুষ যেখানে কর্মসংস্থানের জন্য একটা আন্দোলন করছেন, বিভিন্ন ধরনের আমরা যদি দেখি যে যুব সমাজের মধ্যে একটা জাগরণ হয়েছে বিভিন্ন ইস্যুতে, সুতরাং তার যদি ফসল তারা বলতে পারে, তারাও আশা করছেন 2-4টি আসন তাদের ঝুলিতেও যেতে পারে। অর্থাৎ কংগ্রেসও আশা করছে তাদের ঝুলিতে বেশ কয়েকটি আসন যাবে। অন্যদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সিপিএম আশা করছে তাদের ঝুলিতে কয়েকটি আসন যাবে। অন্যদিকে হুমায়ুন কবির অবশ্যই তিনি কিন্তু মুর্শিদাবাদে একটা নাম কিন্তু তার রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে রয়েছে। বিশেষত বাবরি মসজিদ নামে একটি মসজিদের তিনি শিলান্যাস করেছেন এবং তার যে প্রভাব, তার প্রভাবও পড়বে। সুতরাং তিনিও আশা করছেন 2-4টি আসন তার দখলেও কিন্তু যাবে। অর্থাৎ এইবারের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমরা দেখতে পাবো যে সরকার যে গঠন করুক না কেন সবারই কিন্তু নজর থাকবে 4 মের দিকে, কেন
কেন চৌঠা মে কি ধরনের ফলাফল হয়, কে কতগুলি আসন পায়, কে কত শতাংশ ভোট পায়, তার উপর কিন্তু নির্বাচন অনেকটাই কিন্তু মানুষও কিন্তু তাকিয়ে থাকবে, রাজনৈতিক দলগুলি থাকে, রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে, সারা ভারতের কিন্তু নজর রয়েছে। এবং সারা ভারতের নজর রয়েছে বলে আপনাকে আমরা আজকে কিন্তু যখন আলোচনা করছি একটা বিষয় উল্লেখ করব, জানি না কতটা প্রাসঙ্গিক সে বিষয়টি উল্লেখ করা, সেটা হচ্ছে এনডিটিভির যিনি মালিক ছিলেন প্রণয় রায়, তিনি কিন্তু একেবারে মোবাইল এবং বুম হাতে নিয়ে তিনি যেহেতু এই মুহূর্তে এনডিটিভিতে নেই, মালিকানা চেঞ্জ হয়েছে, তিনি কিন্তু নেমে পড়েছেন। অর্থাৎ একজন বসিয়া নেতা, একজন বসিয়া সাংবাদিক, যাকে আমরা দীর্ঘ সময় কিন্তু দেখেছি যখন শুধুমাত্র দূরদর্শনে কিন্তু ভোটের কভারেজ আসতো, এবং সেই 90-এর দশকের কথা মনে পড়ছে, সেই 90-এর দশকে আমরা দুজনকে দেখতাম, পিতৃষ নন্দী এবং প্রণয় রায়, তাদের কিন্তু বিশ্লেষণ আমরা শুনতাম। এবং সেই সময় কিন্তু ভোট গণনা অনেকক্ষণ ধরে হতো, অনেকক্ষণ বলতে গেলে শুধুমাত্র ব্যালটে ভোট হতো, ইভিএম ছিল না যে বোতাম টিপলে তথ্য চলে আসে, তখন কিন্তু 2 দিন 3 দিন লেগে যেত ফলাফল আসতে, এবং দিন রাত্রি কিন্তু আমরা প্রণয় রায়কে দেখতাম তার টিম নিয়ে তিনি কিন্তু বিশ্লেষণে বসে থাকতেন এবং মানুষকে কিন্তু সর্বশেষ যে তথ্য সেই তথ্য দিতেন। আমার মনে হচ্ছে এবারে যে নির্বাচনে ভোটের হার যেই হারে পড়েছে এবং নির্বাচন কমিশন যেই ধরনের পদক্ষেপ নিয়েছে, তাতে কিন্তু অনেক কাউন্টিং এর সময় কিন্তু দেখা যাবে অনেক কাউন্টিং সেন্টার কিন্তু কমে যাচ্ছে, এবং সেন্টার কমে যাওয়ায় এবার কিন্তু দেখা যাবে ভোটের যে ফলাফল, যেটা কিন্তু অন্য নির্বাচনগুলিতে আমরা 10টা 11টার মধ্যে পেয়েছি, এবার কিন্তু পাওয়া যাবে না, একটা দীর্ঘ সময় কাটবে কিন্তু নির্বাচনের ফলাফল পেতে, আমার কিন্তু সেটাই মনে হচ্ছে। এবং যে হারে একটা ভোটদান হচ্ছে, মানুষের যে উৎসাহ দেখা যাচ্ছে, যে উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে, তা কিন্তু বাংলাতে বহুদিন পরে কিন্তু দেখা যাচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত আশা আমাদের জাগাচ্ছে যে বাংলায় এবার একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিন্তু ভোট হচ্ছে। এবং আমি যেটা বলবো, শুধু ভোটদান হলেই কিন্তু হয় না, এর পরে যে কাজগুলি সেগুলি কিন্তু রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। গত বছর যখন 2021 সালে নির্বাচন হয়েছিল, তখন কিন্তু বিজেপি 2টি আসন থেকে একেবারে লাভ দিয়ে 77টি আসনে কিন্তু পৌঁছে গিয়েছিল, কিন্তু তারপরেও তাদের কিন্তু অনেক ব্যর্থতা কিন্তু চোখের সামনে ধরা পড়েছিল। যেমন জলপাইগুড়ি কেন্দ্রে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু ভোটের যে আমরা যদি দেখি পোলিং এর পরে যেটা স্ক্রুটিনি হয়, সেখানে কিন্তু তিনি বা তার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ভোট হয়ে গেল মানে কিন্তু ইভিএম বন্ধ হয়ে গেল মানে কিন্তু সবকিছু নয়। ইভিএম বন্ধ হওয়ার পরে অনেক ধরনের কিন্তু কাজ থাকে, সেই কাজগুলি কিন্তু রাজনৈতিক দলগুলিকে করতে হবে। অর্থাৎ স্ট্রং রুমে রাখা পর্যন্ত, যে ইভিএম সুরক্ষিত রাখা পর্যন্ত তাদেরকে সেই কাজ দায়িত্ব সহকারে করতে হবে। স্ক্রুটিনিতে গিয়ে কোনো ধরনের জন্য অভিযোগ ওঠে, সেটা কিন্তু তাদেরকে জানাতে হবে নির্বাচন কমিশনকে, যাতে উদ্যোগ নেওয়া হয়। কারণ কোনোভাবেই যেন এবছরের যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট কারচুপির কোনো অভিযোগ না ওঠে। কেন, মানুষ যে হারে ভোট দিচ্ছে, তাদের যে আমরা যদি দেখি, তাদের সম্মান জানাতেই কিন্তু সমস্ত রাজনৈতিক দলকে উচিত যে তাদের যে যে পদক্ষেপগুলি পরবর্তী সময়ে রয়েছে, যেমন মূল্যবোধ, সেই মূল্যবোধ সেটাকে সংরক্ষিত করতে কিন্তু হতে হবে। এবং ভোটের গণনার দিন কিন্তু একটা বড় ভূমিকা থাকে বিভিন্ন রাজনৈতিক দলগুলির, কারণ হচ্ছে ভোট কিন্তু দীর্ঘ সময় ধরে হবে। তাদের যারা কাউন্টিং এজেন্ট থাকবে, তাদের নিরাপত্তা এবং তাদের স্বাস্থ্যের বিষয়টি কিন্তু নজরদারির মধ্যে রাখতে হবে। অর্থাৎ তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিন্তু ব্যবস্থা রাখতে হবে। বিগত নির্বাচনে কিন্তু আমরা এই বিষয়টায় অনেক রাজনৈতিক দলগুলিকে কিন্তু উদাসীন থাকতে দেখেছি, কিন্তু তৃণমূল কংগ্রেসকে কিন্তু দেখেছি আগের দিনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 1 দিন 2 দিন আগে থেকে কিন্তু তারা সাবধান করেছেন, দীর্ঘ সময় ধরে কিন্তু ভোট গণনা হবে, সুতরাং চিরা মুড়ি বাড়িতে যেগুলো কিছু যেগুলো থাকে সেগুলো শুকনো জিনিস নিয়ে গিয়ে রাখার জন্য বলেছে, জলের বোতল রাখার জন্য বলেছিলেন। এবং দেখা গিয়েছিল সত্যি কিন্তু গণনায় একটা কিন্তু সময় লেগেছিল। হ্যাঁ, অভিযোগ কিন্তু ছিল যে গণনায় ব্যাপক কারচুপি হচ্ছে, সার্ভার ডাউন হয়ে গেছে, লোডশেডিং হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু হবেই। কেন, এই যে ভোট মানেই কিন্তু একটা কিন্তু রণ, এবং রণ মানে কিন্তু কৌশল, অর্থাৎ রণকৌশল তো থাকবেই, এবং সেটা সব রাজনৈতিক দলকে মোকাবিলা করতে হবে। যেই রাজনৈতিক দল সেইগুলি মোকাবিলা করে এগিয়ে যেতে পারবে, সেটাই তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা নির্যাস আমরা যদি বলি, যে সঠিক ভোটের মাধ্যমে সঠিক সরকার গঠন। এবং সেই জন্য কিন্তু মানুষ কিন্তু এবার বেরিয়েছে, মানুষ ভোটদান করছে, এবং রাজনৈতিক দলগুলির দায়িত্ব কিন্তু বেড়ে গেল। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে দফা, যেমন 2021 সালে 8 দফায় ভোট হয়েছিল, এটা একটা বিরাট মানে তাকে বলছে অনেকে লেন্দি ব্যাপার। এবারে কিন্তু নির্বাচন কমিশন সতর্ক হয়ে সমস্ত আটঘাট বেঁধে
দু দফায় নির্বাচনের মানে ব্যাপারটা রেখেছে এই 23টি জেলার। সেই জন্য আজকে 16টি জেলার ভোট কিন্তু চলছে, ভোট গ্রহণ। আর আরেকটা ব্যাপার যেটা, এই ঘটনাটা যে দু দফা হলো, সেটা 2001 সালে এক দফায় নির্বাচন হয়েছিল এই পশ্চিমবঙ্গে। এই 2001 সালের পর এই 2026 সালেই এই প্রথম দু দফায় নির্বাচন হচ্ছে, অর্থাৎ সবচেয়ে কম সময়ে কম দিনে নির্বাচন হচ্ছে। এই হচ্ছে একটা ব্যাপার, এটা খুব গুরুত্বপূর্ণ। আর আজকে 3,60,00,000-এরও বেশি ভোটার ভোট কিন্তু দিচ্ছেন এই পশ্চিমবঙ্গে। সুতরাং এটাও যে কম সংখ্যক ভোট তা কিন্তু নয়, এটা বিরাট একটা সংখ্যা, এটা আমরা মনে করতে পারি। কারণ এই জায়গাটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে ভোট যখন শুরু হচ্ছে সেই সময় থেকে এই যে এতটা সময় গড়িয়ে গেল, এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটের কেন্দ্রে মানে ভোট কেন্দ্রগুলোতে, বুথগুলোতে কিন্তু ভিড় কিন্তু খুব একটা যে কমছে তা কিন্তু না। ওয়েদারের সঙ্গে অর্থাৎ আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু মানুষ কিন্তু ছুটে চলছে ভোট দিতে, কারণ তারাও একটা উৎসবের চেহারা তারা দেখাতে চাইছে যে আমরা উৎসবের মেজাজে আসছি ভোট দিতে, আমাদের সম্মান করবেন, ভোটগুলোর জন্য মানে ঠিকঠাক মতো সম্মান পায় তাদের ভোটগুলো, এটাও কিন্তু একটা তারা বার্তা দিচ্ছেন ভোটটা দিতে এসে, বা ভোট দেওয়ার পরেও কিন্তু সেই বার্তা এবং সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু সেইটাও রক্ষা করা উচিত বলে আমরা মনে করি। একেবারে একদমই ঠিক বলেছেন আপনি, যেমনটা বললেন 16টা জেলাতে কিন্তু 152টি আসনে কিন্তু এবার আমরা যদি দেখি প্রথম দফার যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু হচ্ছে। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু ইতিমধ্যে 2407 কোম্পানি 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, যেটা নজিরবিহীন। সারা ভারতে কোথাও কিন্তু কোনো নির্বাচনে একটি দফাতে এত কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয় না। অর্থাৎ আমরা যদি দেখি 2407 কোম্পানি, অর্থাৎ এক কোম্পানিতে খুব কম করে হলেও আমরা ধরে নিতে পারি 100 জন করে কিন্তু সেনা জওয়ান থাকে, বা আমরা কেন্দ্রীয় বাহিনীর কর্মীদের দেখতে পাই, অর্থাৎ প্রায় 2 লক্ষর বেশি কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। সেই সঙ্গে কিন্তু প্রায় 40,000, আমরা যদি দেখি 40,928 জন পুলিশ কর্মী, রাজ্যের পুলিশ, তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছে। অর্থাৎ আমরা যদি বলি তাহলে বলতে পারবো প্রায় 2.5 লক্ষের বেশি কিন্তু নিরাপত্তা কর্মী, তারা কিন্তু এই যে নির্বাচন, সেই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ করতে তারা কিন্তু পরিশ্রম করে চলেছেন। এবং সেই সঙ্গে কিন্তু আমাদের বলতেই হবে যারা ভোট কর্মী রয়েছেন তারাও কিন্তু একটা মানে খুবই উৎসাহের সঙ্গে কিন্তু ভোটদান করছেন, যাতে সাধারণ মানুষের কোনো সহযোগিতা দরকার পড়ে সেই সহযোগিতা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বুথ কেন্দ্রের বাইরে কিন্তু বিএলওরাও রয়েছেন, তারাও কিন্তু যে এবার যেহেতু নিয়ম করা হয়েছে মোবাইল বা এই ধরনের, এই প্রথম, ফলে সেগুলো যাতে নিয়ে যেতে না পারেন সেই জন্য তারা সেখানে তারা কিন্তু রাখতে পারছেন। অর্থাৎ বুথে গিয়ে দেখলেন যে আপনার মোবাইল নিয়ে এসেছেন কিন্তু ভোটের বুথে কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া হবে না, তখন কিন্তু আপনি সেই আপনার যে সংশ্লিষ্ট বিএলও রয়েছে তার কাছে কিন্তু ফোনটি রেখে আপনি ভোটদান করে সেখান থেকে আপনার যে যে জিনিসগুলি ছিল, চাবি বা যে সমস্ত গেজেটগুলি ছিল, ট্যাব, সেগুলি নিয়ে কিন্তু আবার বাড়ি ফিরতে পারছেন নিশ্চিন্তে। এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে। অর্থাৎ আমরা যদি দেখতে পাই, এবং আরো একটি বিষয় হচ্ছে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু প্রত্যেকটা যে কেন্দ্র রয়েছে প্রত্যেকটা কেন্দ্রতে কিন্তু ওয়েবকাস্টিং এরও কিন্তু ব্যবস্থা রাখা হচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু দেখছেন এবং কোনো ধরনের অভিযোগ যদি আসে তার জন্য কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এবং যারা ভুয়ো ভোট দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কিন্তু সঙ্গে সঙ্গে এবার কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা রয়েছে, এবং তারা কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হবেন এবং তাদেরকে কঠোর শাস্তির মুখে কিন্তু পড়তে হবে, যেটা নির্বাচন কমিশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। তো সুতরাং আমরা বুঝতেই পারছি। আর নজরদারি যেটা, সেটা তো মারাত্মক ব্যাপার। ক্যামেরা ব্যবহার, পিটিজেড ক্যামেরা, এটাও ব্যবহার করা হয়েছে এবারে। এটা মানে সব দিক থেকে একটা আঁটো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু করা হয়েছে, যাতে মানুষ নিশ্চিন্তভাবে ভোটটা দিতে পারে এবং তাদের ভোট যেন সুরক্ষিতভাবেই সেই ভোটগুলো থাকে, সেসবও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যতটা সম্ভব তারা চেষ্টা করেছেন। এখন এই ভোটদাতারা ভোট দিতে আসছেন, তারা ভোট সম্পূর্ণ করে যখন চলে যাবেন, বাকি দায়িত্ব নির্বাচন কমিশনেরও থাকবে এই ভোটগুলোকে রক্ষা করার। এবং সেই সঙ্গে যারা বিভিন্ন দলের যারা কর্তৃত্ব বা নেতৃত্বরা যারা রয়েছেন,
তো তাদেরও কিন্তু দায়িত্ব থাকবে এই ভোটগুলো রক্ষা করার ব্যাপারে পূর্ণ সহযোগিতা করা নির্বাচন কমিশনকে। এটাও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরোধও জানানো হয়েছে সমস্ত রাজনৈতিক দলের কাছে। সুতরাং এই সামগ্রিক ব্যাপারটা ভালো থাকলে আমরা মনে করব ভালো। আর আজকে আরেকটা ব্যাপার যেটা এই মুহূর্তে মনে হচ্ছে যে তামিলনাড়ুর যে ভোট যে 4 ঘন্টায় পড়েছিল সকাল 7টা থেকে 11টা পর্যন্ত, সেদিক থেকে আমাদের বাংলা কিন্তু এগিয়ে গেছে ভোট পার্সেন্টেজে। এটাও মনে হয় একটা খুব জরুরি দিক বলে আমরা মনে করি। অর্থাৎ আমাদের বাংলার মানুষরা কিন্তু যে ভোট দিলেন তারা কিন্তু এইভাবে যে এগিয়ে দিলেন সকাল থেকে, সেটাতে কিন্তু দেখা যাচ্ছে যে তামিলনাড়ুকে আমরা পিছনে ফেলে দিলাম। বাংলার মানুষজন কিন্তু ভোট পার্সেন্টেজে কিন্তু তামিলনাড়ুর কেউ আমরা পিছনে ফেলে দিতে পারছি। এটা একটা বড় দিক বলে আমরা মনে করছি। তো সুতরাং আমরা এই মুহূর্ত পর্যন্ত আমরা যেটুকু বিশ্লেষণ আপনাদের সামনে করলাম সেটা আপনারা শুনলেন, এবং পরবর্তীতে আমরা বাকি যে বিশ্লেষণ, বাকি যে ভোট, সেটা আমরা পরবর্তীতে আবার আপনাদের সামনে আসব। এই কামনা রেখে আমরা এখনকার মতো স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।